আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি রাজশাহীতে, রেশমের শহর, আমের শহর, পদ্মা নদীর শহর, আমাদের বিভাগীয় শহর রাজশাহীতে। রাজশাহীর কেন্দ্রীয় উদ্যানে আমরা আছি এবং আমার সঙ্গে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ আবু হেনা মুস্তফা আলিম স্যার। আসসালামু আলাইকুম। অধ্যাপক হিসাবে আছেন এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন মানসিক রোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ, এবং একই সঙ্গে উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট রাজশাহীর সম্মানিত সদস্য সচিব হিসেবে কাজ করছেন। স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আপনাদের শহরে চলে আসলাম, রাজশাহীতে চলে আসলাম। তা আমরা জানি যে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন রাজশাহীতে মানসিক স্বাস্থ্যকে একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তো স্যার, আপনার কেমন লাগছে, আপনার ভীষণটা সম্পর্কে জানতে চাচ্ছি। এই রাজশাহী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ বা গোটা রাজশাহী অঞ্চলের মানসিক স্বাস্থ্যকে আপনি কোথায় নিয়ে যেতে চান? চমৎকার প্রশ্ন। আসলে এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু কঠিন। আমরা যখন এই রাজশাহী মেডিকেল কলেজ নতুন করে বিএপি রাজ হিসেবে শাখাটা গঠন করা হলো, বিগত অন্তর্বর্তী সরকারের সময় আমাদের বেশ কয়েকটা ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা ছিল। তার মধ্যে সবচেয়ে বড় চিন্তা হলো যে রাজশাহী, আপনারা জানেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের সেরা সরকারি হাসপাতাল হিসেবে বিবেচিত, কিন্তু এখানে একটি সুগঠিত বা সুন্দর ইনডোরের ব্যবস্থাপনা ছিল না। তো আপাতত এখন আমাদের 25 বেডের একটা ইনডোর আছে। এর বাইরেও আপনি হয়তো জানেন যে মেন্টাল হসপিটাল পাবনা, সেখানে কিন্তু 1000 শয্যায় উন্নীত করার জন্য সরকারের একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং এটার বাজেটও কিন্তু প্রণয়ন করা হয়ে গেছে, অলরেডি পাস হয়েছে। তো আশা করছি যে আমাদের রাজশাহী ডিভিশনে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টা একদিকে রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতাল, আর একদিকে মেন্টাল হসপিটাল পাবনা, এর বাইরেও আমাদের বগুড়াতে কিন্তু মেডিকেল কলেজ আছে। যদি প্রাইভেট মেডিকেল কলেজের কথা বলি, TMSS মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু সাইকিয়াট্রি বিভাগ বোথ ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই আছে। আমাদের একটা পরিকল্পনার মধ্যে অন্যতম অংশ হলো যে ট্রেনিং ফ্যাসিলিটিসকে এগিয়ে নেওয়া। তো তারই সূত্র ধরে বগুড়া মেডিকেল কলেজে অলরেডি কিন্তু ট্রেনিং FCBS যারা নিচ্ছেন ট্রেনিং, তাদের এই ট্রেনিংয়ের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আগে সেটা 6 মাস প্রথমে, তারপর 2 বছর, এখন এটা কিন্তু ফুল টাইম করার একটা অবস্থায় চলে গেছে। আর আমরা অবশ্যই কাজ করব যেন বেসরকারি পর্যায়ে TMS মেডিকেল কলেজ, যেখানে ফুল ফ্লেজেড ইনডোর আউটডোর সার্ভিস আছে, সেখানেও যেন ট্রেনিংটা কাউন্ট হয়। এর বাইরেও আমাদের নওগাঁতে মেডিকেল কলেজ যেটা, সেখানেও কিন্তু সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট কার্যক্রম চালু আছে। আচ্ছা, সিরাজগঞ্জে সরকারি লেভেলে এই মুহূর্তে সাইকিয়াট্রিস্ট কেউ নেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজে, কিন্তু খাজা ইউনুস, তারপরে নর্থ বেঙ্গল মেডিকেল, এইসব জায়গায় কিন্তু সাইকিয়াট্রি ফ্যাসিলিটিস আছে। তাহলে দেখা যাচ্ছে রাজশাহী কিন্তু, আমি এক কথায় যদি বলতে চাই যে রাজশাহী কিন্তু একটা সাইকিয়াট্রি ফ্রেন্ডলি বিভাগ। রাজশাহী শহরে স্যার? আচ্ছা, আর রাজশাহী শহরে যেমন বারিন মেডিকেল কলেজ আছে, বারিন মেডিকেল কলেজে সাইকিয়াট্রি বিভাগ আছে, সেখানে একজন সহযোগী অধ্যাপকের দায়িত্বে আছে। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে। ইতিপূর্বে ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের সাহায্য তারা নিতেন, কিন্তু আমি তাদেরকে বেশ কয়েকবার বলার পরে তাদেরকে মোটিভেট করা সম্ভব হয়েছে এবং তারা কিন্তু সাইকিয়াট্রিস্ট আমাদের কনসার্নেই অ্যাপয়েন্টেড করেছেন। তার মানে আমরা গোটা রাজশাহীতে এখন একটা ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে, এবং এটাকে যদি ইন্টেন্সিফাইড করা যায়, আমরা এই রাজশাহী বিভাগে মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটাকে নতুন ধাপে নিয়ে যাওয়া যেতে পারে। এর বাইরেও আর একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের বাইরে রাজশাহী ইউনিভার্সিটি যেটা আছে, সেখানে কিন্তু বোথ সাইকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, এই দুটোই আছে। চমৎকার। তো এই ক্লিনিক্যাল সাইকোলজি যারা আছে তারা কিন্তু অনার্সের পরে এবং মাস্টার্সের পরে, অনার্সের পরে 3 মাস, মাস্টার্সের পরে 6 মাস আমাদের বিভিন্ন সেন্টারে ট্রেনিং নেয় এবং তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু ট্রেনিং নেয়।
মেন্টাল হসপিটাল পাবনা জায়গায় বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং নেয়। তো এদের সঙ্গেও কিন্তু আমাদের একটা ভালো কোলাবোরেশন আছে। কোনো পেশেন্ট যাদের আইকিউ টেস্টের প্রয়োজন হলে, সাইকোলজিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে আমরা কিন্তু অনেক সময় রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠিয়ে থাকি। এটা একটা আমরা বলবো যে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কও যেমন ভালো হলো, অ্যাট দ্য সেম টাইম মানসিক স্বাস্থ্যসেবায় বিভিন্ন ধরনের পেশাজীবীরা, শুধু সাইকিয়াট্রিস্ট না, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারাও কিন্তু একসাথে সম্পৃক্ত হতে পারছে। স্যার, এমনিতে আপনাদের আউটডোরে সাধারণত কেমন পেশেন্ট হয়, যদি অন্তত গত কয়েক বছর আগের সাথে এখনের তুলনা করি, কিভাবে বলবেন? আচ্ছা, আমাদের আউটডোরে বর্তমানে বিশেষ করে আমরা খেয়াল করেছি গ্রীষ্মকালে এবং যখন আমরা ওষুধের সাপ্লাইটা একটু বেশি দিতে পারি, এরকম সময় রোগী 80 থেকে 100, কখনো কখনো 100 ক্রস করে। আচ্ছা। আর শীতকালে একটু কমে যায়, শীতকালে 50-60 এরকম এই পরিমাণ রোগী আমরা আউটডোরে দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, এমনিতে অনেক জায়গায় আউটডোরে কিছু স্পেশালাইজ ক্লিনিক থাকে, আপনারা কি স্যার কোনো ক্লিনিক পরিচালনা করছেন? আমাদের স্পেশালাইজ ক্লিনিক বিশেষ করে বাচ্চাদের জন্য, আমরা বাচ্চাদের জন্য আমাদের সময় বরাদ্দ করা আছে এবং আমাদের একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট আছেন। বাচ্চাদের জন্য আমরা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্লিনিক, ঠিক অফিসিয়াল ফরম্যাট ওরকম না হলেও শিশু বিকাশ কেন্দ্র পূর্বে যেটা ছিল তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে গড়ে উঠেছিল। কিন্তু এখন দেখা যায় যে অনেক শিশুরাই সত্যিকার অর্থে আমরা সপ্তাহে নির্দিষ্ট দিন বলে দিলেও মানুষ কিন্তু সেভাবে আসে না। তাদের যখন প্রয়োজন হয় তখনই তারা চলে আসে, যার জন্য আমরা একদম ফিক্সড ডেট না রেখে বরং একটা দিনের একটা সময় আমরা চিন্তা করেছি। লাইক এই সময়টা সাধারণত 11:30 থেকে 12:30 বা 1টা পর্যন্ত অনেক বাচ্চা রোগী আমরা দেখি। আবার কিছু রোগী একদম আর্লি মর্নিং চলে আসে, হয়তো আমাদের মর্নিং রাউন্ড শুরু করার আগে তাদেরকে দেখা হয়। এভাবে আমরা কাজ করি। এর বাইরে আমরা যদি নির্দিষ্ট করে বলি যে আলাদা করে কোনো ক্লিনিক এখন পর্যন্ত আমরা সেভাবে গড়ে উঠতে পারিনি। তবে মাদকাসক্তদের তারাও আমাদের আউটডোরে চিকিৎসা নেয় এবং আমাদের হাসপাতালে কিন্তু ডোপ টেস্ট করার ব্যবস্থাপনা আছে। তো এই সার্ভিসগুলো আমরা কিন্তু দিয়ে থাকি। চমৎকার স্যার। তো আপনারা তো অনেক রকম সার্ভিসই দিচ্ছেন, তাহলে আপনি স্যার কী কী চ্যালেঞ্জ ফেস করছেন? আচ্ছা, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যান পাওয়ার। বাংলাদেশে ওভারঅল তো সাইকিয়াট্রিস্ট কম, ঠিক তার ধারাবাহিকতা রাজশাহীতেও কম। যেমন আমার যদি সাইকিয়াট্রিস্ট এখন রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতাল মিলিয়ে আমরা 3 জন আছি। আচ্ছা। এছাড়া আমাদের ডক্টর এর বাইরে আরও 2 জন আছেন। কিন্তু আমাদের যদি সাইকিয়াট্রিস্ট আরও কয়েকজন বেশি থাকতো, যেমন ফ্যাকাল্টি লেভেলে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরও কয়েকজন থাকতেন, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের পদ সৃষ্টির যে বিষয়টা, এই পদ সৃষ্টির বিষয়টা আমরা অলরেডি প্রশাসন সঙ্গে কথা বলেছি এবং তারাও খুব কর্ডিয়ালি বিষয়টা নিয়েছেন। তো এই পদগুলো যদি আমাদের সৃষ্টি করা সম্ভব হয়, তাহলে নতুন পদে নতুন মানুষ আসলে আমাদের পক্ষে এই সার্ভিসটা আরও বেশি করে দেওয়া সম্ভব হবে। ঠিক আছে স্যার, তার মানে সাইকিয়াট্রিস্টের ঘাটতি বা এছাড়া তো আমাদের যে সাপোর্টিভ যারা আছে আর কি, যেমন সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স বা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এরকম কি কোনো পোস্ট কি স্যার আপনাদের এখানে আছে? আমাদের এখানে সত্যিকার অর্থে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পোস্ট আছে, কিন্তু সেই পোস্টে কিন্তু ডক্টর আছেন। আচ্ছা। তো ওই সেই ডক্টরদেরকে মিলেই কিন্তু এই সংখ্যাটা আমি বলেছি, যেহেতু আমাদের হাসপাতালে পদের ঘাটতি রয়েছে। এর বাইরে আলাদা করে কোনো সাইকিয়াট্রিক নার্স নেই, কিন্তু যারা সাইকিয়াট্রি ইনডোর এবং আউটডোরে কাজ করেন, আপনারা জানেন যে তারা যখন ব্যাচেলর ডিগ্রি করেন তাদের কিন্তু সাইকিয়াট্রি সাবজেক্ট আলাদা করে পড়তে হয়। এর বাইরেও মেন্টাল হসপিটাল পাবনা এবং আমরা নিজেরাও তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি যেন তারা কাজগুলি সঠিকভাবে করতে পারে। এছাড়া সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, অকুপেশন থেরাপিস্ট একটা সময় আমাদের একটা প্রজেক্টের আন্ডারে কিছুদিন ছিলেন। আচ্ছা। এখন সেই প্রজেক্টটা সিআরপি থেকেই আসলে ছিল, আমাদের তাদের কোলাবোরেশনের, তাদের সেই প্রজেক্টটা শেষ হয়। অকুপেশন থেরাপিস্ট এই মুহূর্তে আমাদের নেই। স্যার, আপনারা তো যথেষ্ট সীমাবদ্ধতার ভেতরে অনেক কিছুই করার চেষ্টা করছেন, তো তারপর আমি স্যার জানি যে এখানে সাবস্টেন্স আপনি বলেছেন
সাবস্টেন্স এটা তো আসলে আমাদের এখন একটা জাতীয় সমস্যা। এটা যদিও একটা মানসিক সমস্যা, কিন্তু স্যার মানসিক স্বাস্থ্যের সমস্যাকে এটা ছাপিয়ে গেছে, অনেকগুলো ইস্যু এর সঙ্গে জড়িত। তো সাবস্টেন্সের এই মাদকাসক্তদের জন্য কি আলাদা কোনো প্রোগ্রাম স্যার আপনাদের চালু আছে? আমাদের মাদকাসক্তদের জন্য আলাদা কোনো ইউনিট বা আলাদা কোনো প্রোগ্রাম এই মুহূর্তে চালু নেই। এটা আমরা আউটডোরে যে রোগীরা যারা আসেন তাদেরকে আমরা আউটডোর বেসিসে চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা। এবং তাদেরকে আমরা উপযুক্ত জায়গায় রেফার, যেমন আমাদের মেন্টাল হসপিটাল পাবনা, সেখানে কিন্তু 20 বেড এর একটা আলাদা সেন্টারই আছে মাদকাসক্ত রোগীদের জন্য। মাদকাসক্ত রোগীদের জন্য। এই মাদকাসক্ত রোগীদের কিন্তু আমরা সেখানে পাঠাতে পারি। আচ্ছা। তাছাড়াও বেসরকারি পর্যায়ে আরও কিছু রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, তারাও সেখানে যেতে পারে। আর এখানে কোনো কোনো ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও অনেক সময় সহায়তা করে। যেমন মাদক সেবী তাদের কখনো কখনো চিকিৎসার জন্য তারা আমাদের কাছে নিয়ে আসে, বিশেষ করে জেলখানা থেকেও কিন্তু অনেক সময় নিয়ে আসে। আচ্ছা। হ্যাঁ, হয়তো কোনো অকারেন্স ঘটেছে, তাদেরকে জেলখানায় নিতে হয়েছে, পরে দেখা গেছে তারা মাদক নিতেন। অথবা শুধু মানসিক রোগীরাও কিন্তু অনেক সময় জেলখানা থেকে আসে, এটাও সত্যি, তাদেরও আমরা দেখে থাকি। থ্যাংক ইউ স্যার। আমরা আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে স্যার। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসবো। দর্শক, ফিরে আসলাম বিরতির পর দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি রাজশাহীতে এবং আমার সঙ্গে আছেন প্রফেসর মোহাম্মদ মোস্তফা আলিম স্যার। স্যার, বিরতির আগে আমরা আপনাদের বিভিন্ন সার্ভিস নিয়ে আলোচনা করছিলাম। আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে পারি? অবশ্যই। তো সেখানে স্যার আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা যথেষ্ট সীমাবদ্ধতার ভেতরে অনেক সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো আমাদের কাছে মনে হয় যে আমাদের যেহেতু সীমিত জনবল আছে, এখানে টেলি সাইকিয়াট্রি একটা সলিউশন হতে পারে, যেখানে অনেক উপজেলা বা জেলা লেভেলে যারা সরাসরি রাজশাহীতে আসতে পারছে না, কিন্তু রাজশাহী বিভাগের কাছাকাছি, তারা একটা ক্যাচমেন্ট এরিয়ার মাধ্যমে হতে পারে। রাজশাহী মেডিকেল কলেজের ক্যাচমেন্টে যদি কিছু উপজেলা থাকে বা কিছু জেলা থাকে, তো এরকম কোনো সার্ভিস কি আপনাদের স্যার দিচ্ছেন কিনা? জি, ধন্যবাদ। আমাদের এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রমের অধীনে একটা প্রজেক্ট চালু ছিল। আচ্ছা। যেখানে আমরা টেলিমেডিসিনের কার্যক্রম সপ্তাহে একদিন সাইকিয়াট্রির জন্য বরাদ্দ ছিল। আচ্ছা। তো আপাতত সেই প্রজেক্টটা রানিং নেই এই মুহূর্তে। আশা করছি যে অদূর ভবিষ্যতে এই প্রজেক্টটা আবার রান করবে। আচ্ছা। তো আমাদের এক্ষেত্রে একটা বলে রাখা ভালো যে অনেক রোগী আছেন যারা হয়তো তাৎক্ষণিকভাবে দূর থেকে একজন সাইকিয়াট্রিস্টের সেবা নিতে পারছেন না, বাট প্রয়োজন। তিনি হয়তো একটা থানা হেলথ কমপ্লেক্সে গেলেন, সেখানে একজন মেডিকেল অফিসার বা একজন ট্রেন্ড সিনিয়র স্টাফ নার্স হলেও কিন্তু কাজটা সমাধান করা যায়, কমিউনিকেশন করতে পারে। তো আমরা সেইভাবে কাজটা এর আগে আমরা রান করেছি। কিন্তু আচ্ছা, আমার মনে হয় যে এই উদ্যোগটা আবার যদি আমরা চালু করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট ভালো একটা সার্ভিস রিলেটেড ওয়ার্ক হবে। থ্যাংক ইউ স্যার, আমরা এটা আশাবাদ রাখছি এই জায়গায়। তো আমরা তো স্যার বিভিন্ন রকম ক্লিনিক্যাল সার্ভিস নিয়ে কথা বললাম, তো আমরা এবার একটু একাডেমিক ব্যাপারে আসি। রাজশাহী মেডিকেল কলেজ তো মূলত একটা আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কলেজ এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম মেডিকেল কলেজ। তো সেইখানে তো আপনি স্যার, আপনাদের এখন তো অনেক ক্লাস নিতে হচ্ছে, আপনি অনেক একাডেমিক ব্যাপারে, যেহেতু আপনি বিভাগীয় প্রধান, আপনাকে যদি স্যার মূল্যায়ন করতে বলি যে এখন যে আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলাম, সেখানে কি মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে? আপনার মূল্যায়নটা কি স্যার? বর্তমানে যদি এই সঙ্গে আমি যোগ করি, আপনি নিজে যখন স্টুডেন্ট ছিলেন স্যার, অন্তত 2 দশক তো হবেই, তো ওই সময়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিভাবে বলবেন? আচ্ছা আচ্ছা, আসলে 2 দশক না, 2 যুগের আগের কথা বলছেন। বিষয়টা হচ্ছে যে ওই সময় যে কারিকুলাম ছিল, কারিকুলামটা আসলেই অনেক ছোট ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে একজন সাইকিয়াট্রিস্ট আসতেন, এটা একটা মানে রেয়ার দৃশ্য ছিল, সাইকিয়াট্রিস্টও কম ছিল। তবে একটা বিষয় কিন্তু এখন হয়েছে যে নতুন কারিকুলামে বেশ কিছু টপিক যুক্ত হয়েছে এবং আমাদের কিন্তু পড়ানোর যে সিলেবাস এটাও যেমন বেড়েছে, সাথে একটা আলাদা বোর্ড কিন্তু হবে আগামী পরীক্ষা থেকে। আচ্ছা, সাইকিয়াট্রি আলাদা বোর্ড হবে। তো আমি মনে করি যে সাইকিয়াট্রিতে এই নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট, বরং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আরেকটু কনসাইজ করা লাগতে পারে, কারণ একজন এমবিবিএস স্টুডেন্ট তিনি কিন্তু অনেকগুলি সাবজেক্ট পড়ে থাকেন। আর একটা বিষয়
যদি কেবলমাত্র সাইকিয়াট্রিকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে চিহ্নিত করা যেতে পারে, যেমন আমি যতটুকু জানি শ্রীলঙ্কাতে এরকম আছে, হ্যাঁ, 100 মার্কের সাইকিয়াট্রি আছে, এভাবে যদি করা যায় তাহলে এটা ঠিক আছে। শুধুমাত্র অল্প কিছু কোশ্চেন দিয়ে এত বড় সিলেবাস কভার করে তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়াটা কিন্তু কঠিন। স্যার আপনি যথার্থই বলেছেন, আপনি শ্রীলঙ্কার কথা বলেছেন, তো আমরা কিন্তু এটা বিভিন্ন লাইসেন্সিং এক্সামেও দেখছি, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে বা ইউকেতে লাইসেন্সিং এক্সামের যে পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স অ্যান্ড সাইকিয়াট্রি, অর্থাৎ সবচেয়ে বড় বড় যেগুলো এখন একটা ফ্যাকাল্টি, তার পাশে পাশে কিন্তু সাইকিয়াট্রিক একটা ফ্যাকাল্টি হিসেবেই দেখা হচ্ছে, মেডিসিনের একটা অংশ হিসেবে না। রাইট। তো সুতরাং এই বড় জায়গাটা যদি আমরা কাজ করতে পারি, শত বাংলাদেশে আমরা এটা এস্টাবলিশ করতে পারি। রাইট। আমি সাথে একটু যোগ করি। জি স্যার। আমি যখন মানে জাস্ট ট্রেনি, এখন দেশে থাকবো না বিদেশে থাকবো, আমার কেরিয়ারটা কেমন, এইসব চিন্তা করছিলাম, তখন আমি ওয়েবসাইট ঘাঁটতে যে এরকমও দেখেছি যে লাইক কানাডার কথাই যদি বলি, মিনিমাম 1 মাসের ইন্টার্ন তাদের দরকার, ইন্টার্নশিপ। আচ্ছা। 1 মাসের। কোনো জায়গায় কোনো প্রভিন্সে তারা 2 মাস পর্যন্ত বলছে যে সাইকিয়াট্রিতে ইন্টার্নশিপ তাদের 2 মাস পর্যন্ত লাগে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে বিএমডিসিতে অনলি 5 দিন দেওয়া আছে, বাট অন্য ডিসিপ্লিন এর চাপে কিংবা পেশেন্ট সার্ভিসের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে হেল্প করতে যে ইন্টার্নদের যে প্লেসমেন্ট যেটা 5 দিন, সেই 5 দিনও কিন্তু তারা আসলে আসতে পারছে না। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি মানসিক স্বাস্থ্যকে একটা বৈশ্বিক পর্যায়ে নিতে চাই, তাহলে আমাদের চিন্তা ভাবনা কিন্তু ওই রকম বৈশ্বিক লেভেলেই হতে হবে। অবশ্যই স্যার। স্যার এবার একটু পোস্ট গ্রাজুয়েট ব্যাপারে শুনতে চাই, যে আপনাদের এখানে কি ফর্মাল কোনো পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু আছে স্যার? আচ্ছা, আমাদের এখানে বিসিপিএস কর্তৃক 5 বছরের পূর্ণাঙ্গ ট্রেনিং চালু আছে। আচ্ছা। আর আমরা অদূর ভবিষ্যতে এমডি কোর্স চালু করার ব্যাপারে আশাবাদী। আচ্ছা। এ বিষয় নিয়ে আমরা মেডিকেল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। তাছাড়া আমাদের অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আচ্ছা। গত বছর আমাদের রাজশাহী ডিভিশনাল একটা কনফারেন্স হয়েছিল, যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেকেই ছিলেন। তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের মোটামুটিভাবে ইনডোরের কাজটা আরেকটু গুছিয়ে নিলে এবং সদ্য অনেকেই পদোন্নতি পেয়েছেন, এই পদোন্নতিপ্রাপ্ত মানুষগুলি যদি যোগদান করেন তাহলে আমি আশা করছি যে এটা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা আশা করব আপনাদের এই উদ্যোগগুলো সামনে আলোর মুখ দেখবে। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, বিরতির পরেই স্যার আবার আমরা ফিরে আসছি। ঠিক আছে। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। দেশ জুড়ে মনের স্বাস্থ্যে আমরা আছি রাজশাহীতে এবং আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোস্তফা আলীম স্যার। স্যার এবার আপনার নিজের সম্পর্কে জানতে চাইবো, আপনি স্যার সাইকিয়াট্রিতে কেন আসলেন স্যার? এটার গল্প যদি আমাদেরকে একটু বলেন। সাইকিয়াট্রিতে আসার গল্পটা হলো ঠিক এরকম, আমি যখন ইন্টার্ন করছিলাম, কোন সাবজেক্ট পড়া যায় সেই বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা শুরু করি এবং বিভিন্ন সময় আমি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছি। যখন যে ডিপার্টমেন্টে কাজ করেছি মনে হলো যেন সেখানেই আমি চলে যাই। একটা বিষয় খেয়াল করেছি যে সাইকিয়াট্রি এটা মানবিকতা নিয়ে কাজ করে। মানবিকতাকে নিয়ে যারা কাজ করেন ডেফিনেটলি তাদের অবস্থান, তাদের চিন্তা ভাবনা, তাদের মনন শৈলী একটু অন্যরকম হওয়া যায়। এছাড়াও আমি একই সঙ্গে, তখন তো কেবল ইন্টারনেট আসছে, ওই যে বিভিন্ন ক্যাফে থাকে, সাইবার ক্যাফেগুলি, আমি এখানে যে নেটে সার্চ দেওয়া শুরু করলাম যে ওয়ার্ল্ড ওয়াইড কোন সাবজেক্টের চাহিদা সবচেয়ে বেশি বা কোথায় পোস্ট ভ্যাকেন্ট বেশি আছে। ইন্টারেস্টিংলি ওই সময় অস্ট্রেলিয়াতে একটা নিয়োগ বিজ্ঞপ্তির মতো আসলো ওয়েবসাইটে, যেখানে তারা এর অনেক অংশে অনেকগুলি পোস্ট ছিল সাইকিয়াট্রিস্টের। আচ্ছা। তো এভাবে আমি বিশ্বের বেশ কিছু জায়গায় আমি খেয়াল করেছি, দেখলাম যে না, সাইকিয়াট্রিক ডিমান্ড ইট ইজ এভার ইনক্রিজিং। তাহলে আমি যদি এমন একটা বিষয় পড়ি যেখানে মন মানবিকতা নিয়ে কাজ করা যায়, যেখানে আমার কদর আছে এবং সারা দুনিয়াটা আমার জন্য ওপেন,
তাহলে সাইকিয়াট্রি আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আমি সেখান থেকে আসলে সাইকিয়াট্রিতে আসি। স্যার সেই সিদ্ধান্ত নিলেন, এরপর তো অনেক পথ পাড়ি দিতে হয়েছে। জি, আপনি পোস্ট গ্রাজুয়েশন কোর্স করেছেন, সরকারি চাকরিতে আসলেন, সেখান থেকে আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আপনি একজন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রাজশাহী মেডিকেল কলেজের মতো একটা মেডিকেল কলেজে। তো এখন যদি একটু লুক ব্যাক করেন, পেছনে ফিরে তাকান, তাহলে আপনার সিদ্ধান্তটাকে যদি পুনর্মূল্যায়ন করতে বলি, তাহলে স্যার কীভাবে মূল্যায়ন করবেন? আপনি কি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট, কারণ এই সাবজেক্টে আসার পরে আমার যে অবস্থান, আমার যে মানুষের কাছে আমার মেধা অনুযায়ী যে মূল্যায়ন, সেটা কিন্তু আমি পাচ্ছি। আচ্ছা। আর তাছাড়া আমি যখন একজন মানুষকে সেবা দেই, তাদের সঙ্গে আমি যখন কথা বলি, তো আমার কথাতে অনেক রোগীরাই বলে যে আপনি এত সুন্দর করে বলছেন, অন্য কেউ তো এইভাবে বলছে না। তখন আমি মনে মনে চিন্তা করি যে নিশ্চয়ই আমার যারা টিচাররা ছিলেন তারা আমাকে সেভাবে ট্রেনিং দিয়েছে। তো একজন সাইকিয়াট্রিস্ট তিনি যেভাবে একজন রোগীকে হ্যান্ডেল করেন এবং রোগীরা যদি সেরকম একটা ভালো ফিডব্যাক দেয়, নিশ্চয়ই তার ভালো লাগে। সেই ভালো লাগার যে জায়গা থেকে আমি অবশ্যই বলছি এটা আমার ভালো সিদ্ধান্ত হয়েছে। তো স্যার এর পাশাপাশি তো আরও অনেকগুলো ব্যাপার আছে। অনেকে কমফোর্ট চায়, অনেকে একটা আর্থিক নিশ্চয়তা বা আর্থিক সচ্ছলতা চায়। রাইট। তো স্যার এখন আপনার যারা স্টুডেন্ট, যাদেরকে আপনি এখন পড়াচ্ছেন, তাদের মধ্যে হয়তো অনেকে সিদ্ধান্ত নিতে পারছে না যে সাইকিয়াট্রিতে আসবে কি না, বা যারা অনেকে ট্রেনিং নিচ্ছেন তারপরেও এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করছে। তো তাদের উদ্দেশ্যে স্যার আপনি কী বলবেন, যাতে তাদের এই অনিশ্চয়তা কেটে যায়, যাতে তারা এই সাবজেক্টটাকে আরও ভালোবেসে গ্রহণ করে? আপনার কোনো পরামর্শ থাকলে স্যার বলতে পারেন। ধন্যবাদ। আসলে আমি প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিতে চাই, কারণ এই মানবদেহের সব কিছুই গুরুত্বপূর্ণ। পা থেকে পায়ের নখ যদি বলি, সেখান থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ। অবশ্যই। তো একজন নবীন চিকিৎসক বা ইন্টার্ন চিকিৎসক তিনি যদি তার সাবজেক্ট চয়েসের ব্যাপারে খেয়াল করেন, আমি তাকে যে পরামর্শটা দিয়ে থাকি যে প্রথমেই তুমি দেখো যে তোমার কাছে সার্জারির বিষয়টা বেশি ভালো লাগে নাকি ওষুধ লিখতে বেশি ভালো লাগে, কারণ প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত চাহিদা আছে। তো যারা বলেন যে আমার তো কাটাকাটি করতেই বেশি ভালো লাগে, সার্জারিটাই ভালো লাগে, আমি তাদেরকে বলি যে ইউ টেক দি চয়েস সার্জারি, অর্থাৎ সার্জারির যে সাবজেক্টগুলি আছে তুমি সেইগুলোর একটা না একটা বেছে নাও। এবার যারা মেডিসিনের দিকে আসতে চায় তাদেরকে আমার পরের কোশ্চেন থাকে যে তুমি এখন চিন্তা করে দেখো যে মেডিসিনের কোন অংশ তোমার বেশি ভালো লাগে। এর মধ্যে যাদেরকে আমি দেখি সাইকিয়াট্রিক ক্লাসে তারা বেশি রেগুলার, এই ওয়ার্ডে তারা বেশি রেগুলার, তাদেরকে আমি অবশ্যই উৎসাহিত করার চেষ্টা করি। আমার খুব সিম্পল একটা সলিউশন আছে। যদি তুমি অত্যন্ত ইমার্জেন্সি চাও, অনেক টাকা পয়সা চাও, সেক্ষেত্রে বাংলাদেশে সাইকিয়াট্রির চাইতে অন্য সাবজেক্ট বেশি ভালো। কিন্তু তুমি যদি একটি মানুষ নামের রোবটকে চিকিৎসা না করে একটা মানুষকেই চিকিৎসা করতে চাও, দেন ইউ কাম টু সাইকিয়াট্রি। আর ডেফিনেটলি এখানে যে প্রশ্নটা তুললেন আর্থিক ব্যাপারটা, ডেফিনেটলি আর্থিক বিষয়টা তো অবশ্যই লাভবান আমরা সাইকিয়াট্রির মাধ্যমে হতে পারি, কারণ দিন দিন এই পেশেন্ট বাড়ছে বই কমছে না। শুধু একটা বিষয় যে অনেক ক্ষেত্রে রোগী বুঝতে না পারে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে না যেয়ে হয়তো অন্য কারো কাছে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ধীরে ধীরে শিক্ষাগত কারণে এবং পারিপার্শ্বিক কারণে অনেক সচেতন হচ্ছে এবং তারা কিন্তু সরাসরি সাইকিয়াট্রিস্টদের কাছে আসছেন। আমরা বর্তমান সময়ে আমাদের মেডিকেল কলেজ লেভেলে বলি কিংবা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে বলি, আমরা কিন্তু রোগী দেখে শেষ করতে পারছি না। এবং আমি আমার অন্য ডিসিপ্লিনদের কলিগদের ধন্যবাদ দেই যে আপনারা যদি আমাদের রোগী কিছু দেখে না দিতেন তাহলে আমরা এত রোগী দেখতে দেখতে হয়তো মারাই যেতাম। আসলেই তো তাই, বাংলাদেশে এত রোগী, সারা ওয়ার্ল্ডে রোগী, বাংলাদেশে অ্যারাউন্ড 18% এরকমভাবে মানসিক রোগী আছে, তাই না? তো সেক্ষেত্রে একজন নবীন ডাক্তার তার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যদি তার টাকা পয়সা একটা টার্গেট হয়, সেক্ষেত্রে সাইকিয়াট্রি তো অবশ্যই একটা ভালো বিষয় হতে পারে। স্যার চমৎকার বলেছেন। আশা করব আপনার এই কথাগুলো এই নবীন চিকিৎসকদেরকে উৎসাহিত করবে, তাদের অনিশ্চয়তা অনেকাংশে কাটাবে। তো স্যার আমাদের সর্বশেষ বিরতিতে যাবার সময় এসছে, আমরা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসবো স্যার।
দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। দেশ জুড়ে মনের স্বাস্থ্যে আমরা রাজশাহীতে আছি এবং আমার সঙ্গে আছেন প্রফেসর মোস্তফা আলীম স্যার। স্যার, আমরা তো অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। তো স্যার, এবার আপনার কাছে জানতে চাইবো একটা গল্প। সেটা হচ্ছে যে এই যে সাইকিয়াট্রিতে আপনি অনেক বছর ধরে আছেন, বর্তমানে আপনি অধ্যাপক হিসেবে আছেন, আপনার ভান্ডার নিশ্চয়ই অনেক গল্প জমে আছে। এক একটা পেশেন্ট, এক একটা গল্প, এক একটা স্টোরি। ঠিকই বলেছেন। তো স্যার, আপনি যদি আপনার এরকম উল্লেখযোগ্য দু একটা গল্প আমাদেরকে একটু শোনান, আমাদের দর্শকদের খুব ভালো লাগবে। ঠিক আছে। তখন ঢাকা মেডিকেল কলেজে আমি ট্রেনিং করতাম। একজন পেশেন্ট মহিলা, তিনি প্রেগনেন্ট ছিলেন। তার একই সঙ্গে গুরুতর মানসিক রোগ, যাকে আমরা সাইকোসিস বলি, এবং এপিলেপসি, এই দুটো একসঙ্গে ছিল এবং প্রেগনেন্ট। ডেফিনেটলি এটা অনেক কমপ্লিকেটেড একটা কেস। এই কমপ্লিকেটেড কেস ডিল করতে যে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছিলাম, কারণ একই সাথে তার যখন অ্যাকিউট সাইকোটিক কন্ডিশন, অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিলেন, তখন প্রয়োজন পড়ছিল তাকে হাই ডোজে অ্যান্টিসাইকোটিক ওষুধ দেওয়া। আবার তার যখন খিঁচুনি হয়, এখানে প্রয়োজন পড়ছিল খিঁচুনি বন্ধ করার ওষুধ দেওয়া। দেখা যায় সাইকিয়াট্রির ওষুধে খিঁচুনি বাড়ছে, আবার খিঁচুনির যে ওষুধ, সেখানে আবার পেটের যে বাচ্চা আছে তার আবার সমস্যা হতে পারে। তো অনেক ব্যালেন্সড ওয়েতে আমি মনে করছি তখন আমার প্রফেসর ছিলেন মামুন স্যার। তিনি অনেক ব্যালেন্স ওয়েতে ওষুধ দেন, আমরাও পেশেন্টার স্পেশাল যত্ন নেওয়ার চেষ্টা করেছি। একদিন হঠাৎ করে সকালবেলা ইনডোর থেকে খবর আসলো যে এই পেশেন্টের ডেলিভারি পেইন উঠেছে, এবং এটা ডেলিভারি পেইন সেই সময় ওঠার কথা নয়। কেমন সপ্তাহ ছিল তখন স্যার? এটা আমার যতটুকু মনে পড়ে 2-3 সপ্তাহ আগেই। আচ্ছা, মোটামুটি 37-38 সপ্তাহ এরকমই হবে হয়তোবা। তো এরকম অবস্থায় সকালবেলা এখন অনেকটা দৌড় দিয়েই আমি তার রুমে চলে যাই, যে নিজেও ঠিক বুঝতে পারছিলাম না কী করব। সেখান থেকে গাইনি ওয়ার্ড বেশ খানিকটা দূর, কোনো রকমে একটা ট্রলি ম্যানেজ করা হয়। তো ট্রলিতে উঠাতে উঠাতে কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি হয়ে যায়। আচ্ছা, এই সময় কি করব? তো একজন নার্স, তিনি একটা সুতা বা চুলের ক্লিপ সম্ভবত চট করে ম্যানেজ করলেন এবং কর্ডটাকে ক্ল্যাম্প করলেন, বেঁধে দিলেন। আর আমি, একজন ট্রলির সাথে লোক ছিল, আর আমিও ট্রলিটাকে ঠেলছিলাম আর কি। মানে দৌড় দিতে 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 আমরা গাইনি যেখানে ডেলিভারি রুম, সেখানে যে পৌঁছাই। তো এখানে একটা ভালো বিষয়টা হলো এই যে পরবর্তী মা এবং বাচ্চা উভয় কিন্তু সুস্থ ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা আমার মানে যখনই মনে করি, আমার শরীরে একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে আসে, যে এরকম একটা চিকিৎসা, যে হয়তো একজন চিকিৎসক, কিন্তু আমি একজন ট্রলিম্যানের মতো দৌড়ে দৌড়ে সাথে গিয়েছি, বরং এই ব্যাপারটাকে আমাকে বরং ভিতরে একটা ভালো বোধ তৈরি করে। খুবই ফ্যাসিনেটিং একটা গল্প স্যার। আরেকটা গল্প শোনাবেন কি? আচ্ছা, আর একটা বলি, এটা একটু ছোট করেই বলি। আমাদের এই ইনডোর খুলবার পরে এখানেও একজন মহিলা রোগী, তার স্বামী থাকে সৌদি আরবে। তো প্রাইভেট চেম্বারেই প্রথমে দেখিয়েছিল। তো আমরা সেকেন্ড বা থার্ড টাইমে যখন দেখছি রিপিটেড এপিসোড হচ্ছে, সিদ্ধান্ত নিলাম যে ইনডোরে ভর্তি করার পরেও কিন্তু তার এপিসোড সহজে কমছিল না। আরও নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তার শারীরিক কিছু সমস্যাও পাই। শরীরে অ্যালবুমিন যেটা লেভেল থাকে সেটা কম ছিল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, অনেক ধরনের সমস্যা ছিল। তো এই রোগী মাঝে মাঝে তার স্বামীর কথা বলতো। তা আমি আমাদের রোগীর যে হাজব্যান্ড, যিনি প্রবাসী ছিলেন, তাকেও ধন্যবাদ জানাই। কেন? অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে এইরকম ক্ষেত্রে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, কিন্তু এই মানুষটি তার স্ত্রীকে ছেড়ে যায়নি। তিনি ছুটি ম্যানেজ করে, একজন সৌদি আরবে একজন ওয়ার্কার, তিনি যে কোনোভাবে ছুটি ম্যানেজ করে দেশে আসে। এবং আমরা এটাও খেয়াল করি যে রোগী অনেকটাই ভালো হয়ে যায়।
হাজব্যান্ডের উপস্থিতিতে? হ্যাঁ, তিনি পরবর্তীতে আমাদের জন্য মিষ্টি নিয়ে আবার দেখা করতে আসছিলেন। আমাদের ডিপার্টমেন্টের সবাইকে মিষ্টি খাইয়েছেন। তো আমার এই বিষয়টা ভালো লাগে যে আমরা শুধু চিকিৎসা করেছি সেটাই না, আমি অবশ্যই বলবো যে একজন প্রবাসী মানুষ তিনি তার স্ত্রীর বিষয়টা বুঝতে পেরেছেন এবং তার সঙ্গে তিনি সঙ্গ দিয়েছেন, এই বিষয়টা আমার ভিতরে একটা ভালো লাগার অনুভূতি তৈরি করেছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে এই ধরনের আনন্দের গল্প যেমন আছে, তার পাশে নিশ্চয়ই অনেক দুঃখের গল্প আছে, অনেক কষ্টের গল্প আছে, সব মিলিয়ে তো আসলে আমাদের গল্প। আচ্ছা, তো স্যার, খুব ভালো লাগছে আপনার সঙ্গে আমাদের আজকের এই এপিসোডটা করতে গিয়ে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনি এখন সাইকিয়াট্রি একটা নেতৃস্থানীয় পজিশনে চলে এসেছেন, সামনে আপনি আরও নেতৃত্ব দেবেন। তো বাংলাদেশের সাইকিয়াট্রি, শুধু রাজশাহী না, বাংলাদেশের এই মানসিক স্বাস্থ্য সেবাকে আমরা যদি তার পরবর্তী ধাপে নিয়ে যেতে চাই, আপনার কি কি পরামর্শ থাকবে স্যার? আমার পরামর্শ হচ্ছে, আমাদের সাইকিয়াট্রি অনেক প্রিভেন্টিভ বিষয় থাকে। একজন মনের যত্ন নেওয়ার বিষয়টা একটা স্কুল লেভেলের স্টুডেন্ট থেকেই আমাদের কারিকুলামে থাকা উচিত। আচ্ছা। বিশেষ করে আমি যখন মালয়েশিয়াতে একটা প্রশিক্ষণে গিয়েছিলাম, ওদের স্কুল লেভেলে সুইসাইড প্রিভেনশন করার জন্য তারা আলাদা প্রোগ্রাম রান করে। আচ্ছা। স্কুল সাইকোলজিস্ট যেমন থাকে, ঠিক সেরকমভাবে আর্লি ডিটেকটিভ কেসেস তারা কিন্তু সাইকিয়াট্রিস্টদের শরণাপন্ন দ্রুতই হয়। আমাদের বাংলাদেশে অনেক স্টিগমা আছে সাইকিয়াট্রি নিয়ে, মানসিক রোগ নিয়ে। এখনও পীর ফকির কবিরাজ তাদেরও অনেক বিষয় আছে। তো এই সাবজেক্ট হিসেবে ঠিক সেরকমভাবে না হলেও গল্পের মাধ্যমে হোক, ঘটনার মাধ্যমে হোক, বা প্রিভেনশনের বিষয়টা দিয়ে তুলে ধরা হোক, যদি ছাত্রদের মধ্যে এটা তুলে ধরা যায়, তাহলে মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটবে বলে আমার বিশ্বাস। একই সঙ্গে আমরা সাইকিয়াট্রিস্ট এর বাউন্ডারির বাইরে যদি চিন্তা করি, যেভাবে মাদক ছড়িয়ে পড়ছে, অনলাইন জুয়োগুলি ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ যদি আরও সতর্ক হয় এবং আমাদের সঙ্গে একসঙ্গে পরামর্শ করে, তাহলে ভালো হবে। এবার আমি আসি ভবিষ্যৎ ডাক্তার অর্থাৎ MBBS ছাত্রছাত্রীদের প্রসঙ্গে। ডেফিনেটলি আমাদের কারিকুলামে অনেক নতুন বিষয় যুক্ত হয়েছে। যদি সাইকিয়াট্রিকে একটা ভিন্ন সাবজেক্ট হিসেবে ট্রিট করা যায়, তাহলে দেখা যাবে যে এই সাইকিয়াট্রি পড়বার ব্যাপারে ছাত্রছাত্রীদের আগ্রহ আরও বাড়বে। তবে মনে রাখতে হবে, MBBS যেহেতু অনেকগুলি সাবজেক্টের সমাহার, এমন চাপ যেন আমাদের পক্ষ থেকে দেওয়া না হয় যে ছাত্ররা একদমই বুঝতে না পারে। যতটুকু সম্ভব সহজ করে তাদেরকে আগ্রহী করে তোলা। অ্যাট দ্য সেম টাইম তাদের ভিতরেও মানসিক কষ্ট নিবারণে আমাদের সার্ভিস কিন্তু দিতে হবে। তাদের যেন সুইসাইড প্রিভেনশনের ব্যাপারে আমরা কাজ করতে পারি, যে কাজগুলি কিন্তু আমরা অলরেডি শুরু করেছি। এবং এবার কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রামে সরকার থেকেই একটা দিনই রাখা হয়েছে যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তাদের মানসিক স্বাস্থ্যসেবার ব্যাপারে। এটা একটা চমৎকার ব্যাপার। একদম শুরুতেই যে ওরিয়েন্টেশনটা হলো, এটা সুদূর প্রসারী একটা প্রভাব নিশ্চয়ই রাখবে। এবার সরকার থেকেই ওরিয়েন্টেশনের সময় একটা দিনই রাখা হয়েছিল, যেদিন প্রথম বর্ষের বোথ MBBS এবং BDS প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে এবং মেডিকেল কলেজ লাইফের যে স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে একটা মোটিভেশনাল সেশনের আয়োজন করা। তো এখানে শুধু সাইকিয়াট্রিস্ট নয়, বরং ফেজ 1-এর যারা ছিলেন, সেই ফেজ 1 অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি, এই যে ফেজ 1-এর শিক্ষকবৃন্দ তারা ছিলেন, হল সুপাররা ছিলেন, বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি আমাদের আছে, তারা ছিলেন, অর্থাৎ অনেকের সমন্বয়ে এই কাজটা শুরু হয়। এই যে আমরা রাজশাহীতে এই প্রোগ্রামটা করেছি, এটা শুধু রাজশাহীতে নয়, সারা বাংলাদেশেই কিন্তু হয়েছে। এটা আমি মনে করি যে ওভারঅল মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে এটা অত্যন্ত ইতিবাচক একটি ভূমিকা রাখবে।
অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করব আপনাদের এইসব আশাবাদের কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছাবে এবং আপনারা বিভিন্ন রকম কর্মসূচি নেবেন। আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট তারা কেন্দ্রীয়ভাবে অনেক রকম কাজ করছে এবং করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই আমাদের মানসিক স্বাস্থ্য তার পরবর্তী ধাপে খুব দ্রুতই পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের অনেক সময় দিয়েছেন, আমাদেরকে আলোকিত করেছেন এই জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য।